হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। তো আজকের ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি কর্তৃক আয়োজিত আমাদের ফ্রি কোর্সের বা ডেমো ক্লাসের অংশ হিসেবে। তো পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিএসসি ইন ট্রিপলি এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য চলমান আছে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমাদের 5টা ক্লাস এই প্লেলিস্টেরই প্রিভিয়াস আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে প্রিভিয়াস কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারো। তো ভোল্টেজ রেগুলেশন কি জিনিস? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে? তো আমরা যখন আমাদের ম্যাথমেটিক্স গুলা পার ইউনিটে করব, ঠিক আছে, তখন আমরা আমাদের লেকচারে এই ফুল লোড ভোল্টেজটাকে 1 পার ইউনিট ধরে নিব। তাহলে একটা সুবিধা পাবো আমরা। সেই সুবিধাটা কি? যে দুইটা ডাটাই আমার জানা থাকবে। ঠিক আছে, জাস্ট নো লোডটা বের করতে পারলেই ভোল্টেজ রেগুলেশন পেয়ে যাব। ঠিক আছে, এবং জেনারেল কনভেনশনেও ফুল লোড ভোল্টেজটাকে 1 পার ইউনিট ধরা হয়। তার মানে কি? তার মানে পার ইউনিটে ম্যাথ করার সময় এই নো লোডটা আমার বের করা লাগবে। ফুল লোড তো 1, এটাও 1। ঠিক আছে, এবং ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, নো লোডে যে ভোল্টেজ এটা তার শুধু ম্যাগনিচিউড বোঝায়। ঠিক আছে, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই। এখানেও শুধু ম্যাগনিচিউড বা অ্যামপ্লিচিউড বোঝায়, অ্যাঙ্গেল দরকার নেই। সেম। ঠিক আছে, এবং পার্সেন্টেজে বের করার জন্য এটার সাথে একটা 100 গুণ করলে আমরা ভ্যালুটা পার্সেন্টে পেয়ে যাই। এখন কথা হচ্ছে এগুলো কি জিনিস, ভোল্টেজ রেগুলেশন কি? তো তুমি যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো, আমরা যখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম, যে একটা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিটটা কেমন। ঠিক আছে, ওই জিনিসটাই যদি একটু রিকল করো তাহলে দেখবা ট্রান্সফরমারের মধ্যে কি থাকে। তার কোর লস রেজিস্ট্যান্স থাকে, আবার সিরিজ রেজিস্ট্যান্স থাকে, তাই না? কপার লস রেজিস্ট্যান্স থাকে। তো ট্রান্সফরমারের সাথে আমাদের সিরিজে একটা এরকম রেজিস্ট্যান্স থাকে প্রাইমারিতে, সেকেন্ডারিতেও থাকে। এটা হচ্ছে সেই কয়েল। এবং এই প্রাইমারি ব্রাঞ্চের সাথে আমাদের কি থাকে, ট্রান্সফরমারের কোরে যে লস থাকে সেই লসটাকে আমরা এইভাবে প্রকাশ করি, তাই না? এটা হচ্ছে আরপি, এক্সপি, আরএস, এক্সএস, আরসি, এক্সএম। এখন তুমি যখন এখানে তুমি একটা ভোল্টেজ সাপ্লাই দাও, সেই ভোল্টেজটা এখানে ড্রপ ড্রপ হয়, এখানে কনভার্সন হয়, হয়ে ফাইনালি এখানে আসে। ঠিক আছে, এখানে তুমি আউটপুট ভোল্টেজটা পাও। তো এই ভোল্টেজ আসার সময় কি হয়, এই যে কম্পোনেন্ট গুলো আসছে এখানে সিরিজে সিরিজে তো ভোল্টেজ ড্রপ হয়, তাই না? প্যারালালে তো আর ভোল্টেজ ড্রপ করে না। তাহলে এই দুইটা ব্রাঞ্চে আমার কোনো ভোল্টেজ ড্রপ করে না। কিন্তু এই সিরিজ যে কম্পোনেন্ট আছে, কপার লসের জন্য যে রেজিস্ট্যান্স গুলো দায়ী এবং যে রিঅ্যাকটেন্স আছে এর সাথে সিরিজে, এই কম্পোনেন্ট গুলা একটা ভোল্টেজ ড্রপ করে। যার ফলে কি হয়, আমি এখানে যে ভোল্টেজ দেই সেই ভোল্টেজটা হুবহু এখানে আসতে পারে না, কিছু ওরা ড্রপ করে ফেলে। ঠিক আছে, তো এই ভোল্টেজ রেগুলেশন বের করে আমরা হচ্ছে এই ড্রপটা জানতে পারি। তার মানে এই উপরে যে টার্মটা আছে, ঠিক আছে, ভিএনএল মাইনাস ভিএফএল, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স গুলোর মাধ্যমে কতটুকু ভোল্টেজ ড্রপ হইলো সেটার মান। ঠিক আছে, তো এটা কিভাবে হয়? আমরা যখন অ্যাপ্রক্সিমেট সার্কিট দেখছিলাম ট্রান্সফরমারের, সেটা কেমন ছিল? জাস্ট এরকম একটা সার্কিট ছিল, তাই না? তাহলে এখানে তুমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলা ট্রান্সফরমারের, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে আউটপুট পাইলা, আউটপুটে যদি কোনো লোড না থাকে তাহলে কি এই ভোল্টেজটা এখানে চলে আসবে না? তখন টোটাল সাপ্লাই ভোল্টেজটা এখানে পাওয়া যাবে। তো এটাকে বলা হচ্ছে নো লোড ভোল্টেজ। কিন্তু যখন তুমি লোড কানেক্ট করবা তখন কি হবে, তখন তো আর ওপেন সার্কিট নেই, ক্লোজ হয়ে গেছে। তখন এখানে একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এই কারেন্ট ফ্লো হলে কি হবে, ওরা কিছু ভোল্টেজ ড্রপ করবে। তাহলে এই পুরো ভিটা এখানে পাবা না। তখন এই লোডের আড়াআড়িতে যে ভোল্টেজ পাবা সেটাকে বলা হচ্ছে
ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে? তাইলে এই যে নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজ বিয়োগ দিলে কি এই ড্রপটা পাওয়া যায় না? এই ড্রপটাই হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলার উপরে আছে। তাইলে ভোল্টেজ রেগুলেশন কেমন হওয়া উচিত? ভোল্টেজ রেগুলেশন তো আমাদের কম হওয়া উচিত, তাই না? কেন? এই থিওরি থেকেই বোঝা যায় যে ভোল্টেজ রেগুলেশন হলে কি হবে? ড্রপ হবে। তো এই টার্মটা উপরে আছে। তাইলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে ভোল্টেজ রেগুলেশন যাতে জিরো হয়। ঠিক আছে? প্র্যাকটিক্যাল তো জিরো করা সম্ভব না। কয়েল থাকলে ওই কয়েলের রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের ড্রপ হবে, রিঅ্যাকট্যান্সের ড্রপ হবে। তাইলে ভোল্টেজ রেগুলেশন আমাদের কত হওয়া উচিত? শূন্য হওয়া উচিত অ্যাকচুয়ালি, কিন্তু প্র্যাকটিক্যালি তো পসিবল না। তাহলে একটা আইডিয়াল ট্রান্সফরমার হইলে সেই আইডিয়াল ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন কত হবে? জিরো হবে। ঠিক আছে? তাহলে ভোল্টেজ রেগুলেশন জিরো মানে হচ্ছে কোনো একটা ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন যদি জিরো বলা হয় তার মানে ওর ইন্টারনাল কোনো ভোল্টেজ ড্রপ নাই। আচ্ছা, গেল। তো একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কি? আমরা কখনো কখনো ভোল্টেজ রেগুলেশন বেশি চাই। ঠিক আছে? কখন চাই? ভোল্টেজ রেগুলেশন টু বি হাই, এটা আমরা অনেক সময় চাই। থিওরি শুনে মনে হইতে পারে যে ভোল্টেজ রেগুলেশন আমরা কেন হাই চাইবো, লাভ কি? ভোল্টেজ রেগুলেশন হাই হলে তো লস। ঠিক আছে? তো ভোল্টেজ রেগুলেশন আমরা সেই সব কেসে হাই চাই যেসব কেসে আমরা এই কারেন্টটাকে লিমিট করতে চাই। ঠিক আছে? যে এই যে কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা যাতে লিমিটেড থাকে। তো এটা কখন লিমিটেড থাকবে? এই কারেন্টটা কখন কম ফ্লো হবে? যদি এখানে কি হয়, হাই ইন্ডাকটেন্স থাকে, তাই না? তাহলে হাই ইন্ডাকটেন্স থাকলে এই কারেন্টটা কম ইয়া হবে, সরি হাই ইম্পিডেন্স। তো হাই ইম্পিডেন্স থাকলে আমাদের কি হবে? কারেন্টটা কম যাবে, কারেন্ট লিমিট হবে। তো কারেন্ট যদি লিমিট হয়, হাই ইম্পিডেন্স হলে কি হবে? একটা হাই ইম্পিডেন্স সাথে অল্প একটা কারেন্ট গুণ করলেও তো এই বিয়োগফলটা বেড়ে যাবে না, এই ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে না? তখন ভোল্টেজ রেগুলেশন আমার হাই হয়ে যাবে। ঠিক আছে? তাইলে ভোল্টেজ রেগুলেশন আমরা যখন হাই চাই তখন আমরা কি ইউজ করি? আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করি সেই ট্রান্সফরমারের ইম্পিডেন্সও থাকে হাই। ঠিক আছে? তাহলে এটা কখন কখন ইউজ করি? যখন আমরা চাই উই ওয়ান্ট টু লিমিট ফল্ট কারেন্ট। ঠিক আছে? তাহলে ফল্ট কারেন্টকে আমরা যাতে লিমিট করতে পারি, বেশি বাড়তে না পারে, ঠিক আছে, ওইটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কি তখন ভোল্টেজ রেগুলেশনটা হাই হয়ে যায় এবং তখন আমরা হাই ইম্পিডেন্স ট্রান্সফরমার ইউজ করি। ঠিক আছে? তো আমরা এই পুরা জিনিসটা পরীক্ষায় তো আমাদের প্রচুর ম্যাথ আসে, ম্যাথের মাধ্যমে বেশ কিছু ম্যাথ করব। এই লেকচারে আমরা 3-4টা ম্যাথ দেখবো এবং পরবর্তী লেকচারে আবার 7-10টা মতো ম্যাথ দেখবো। এরপর আমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো পরীক্ষায় বিভিন্ন ধরনের কথার মারপ্যাচ থাকে, বোঝায় এক জিনিস আমরা বুঝি আর এক জিনিস। তোমরা এই জিনিসটা যদি ক্লিয়ার করে দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তাহলে সব যে প্রবলেমস গুলো হয় আমাদের পরীক্ষার হলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখবো বিএল থেরেজা এসি মেশিন এন্ড ডিসি মেশিন বইয়ের 32.24 যে ম্যাথ আছে সেটা। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে ক্যালকুলেট দা পার্সেন্টেজ ভোল্টেজ ড্রপ। ঠিক আছে? ভোল্টেজ ড্রপ কত পার্সেন্ট হয় সেটা বের করো। কিসের জন্য? ফর এ ট্রান্সফরমার উইথ পার্সেন্টেজ রেজিস্ট্যান্স অফ 2.5%। তাহলে এমন একটা ট্রান্সফরমার আছে যার রেজিস্ট্যান্স এর পার্সেন্ট হচ্ছে 2.5% এবং রিঅ্যাকট্যান্স এর পার্সেন্ট হচ্ছে 5%। ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে এবং বলছে এইটা এত কেভিএ এবং এত পাওয়ার ফ্যাক্টর ডেলিভার করতেছে। আমার কাছে চাইছে কি পার্সেন্টেজ ভোল্টেজ ড্রপ। ঠিক আছে? যে কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ হয়। তো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের আরেক নাম। ঠিক আছে? তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে দেখো, যেহেতু রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এগুলো পার্সেন্টে দেওয়া আছে, আমরা এই ম্যাথটা পার ইউনিটে করলে আমাদের জন্য
ক্যালকুলেশনটা সুবিধা হবে, ঠিক আছে। পার ইউনিটের আরেকটা সুবিধা কি, আমরা যখন পার ইউনিট মাস্টার ক্লাস করছিলাম, মেবি আমাদের মেশিন মডিউলের 3rd ক্লাস, ওখানে আমরা বলছিলাম যে যদি পার ইউনিটে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, তাহলে কি হবে, খুবই সহজ, ওর কি নাই, কোনো ঝামেলা নাই, সিম্পল একটা সার্কিট, এরকম একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাক্ট্যান্স। তো এই যে রেজিস্ট্যান্স বলতেছে 2.5%, এটাকে পার ইউনিট নিলে কি হবে, জাস্ট পার্সেন্টটা তুলে দিলেই হবে। পার্সেন্ট তোলার নিয়ম কি, কোনো কিছুকে পার্সেন্ট তুলতে হলে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে 2.5 কে যদি 100 দিয়ে ভাগ করো, কত হবে, 2.5 কে 100 দিয়ে ভাগ করলে 0.025 পার ইউনিট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর রিঅ্যাকট্যান্স কত আছে আমার, 5%, 5 কে 100 দিয়ে ভাগ করো, এটা কত হয়ে যাবে, 0.05 পার ইউনিট। আর এখানে কি আছে, এখানে তোমার তুমি যে ভোল্টেজটা ইউজ করতেছ, সোর্স প্রাইমারির, সেই ভোল্টেজটা এখানে আছে। আর পার ইউনিট নিলে সুবিধা কি, কোন সাইডের রেসপেক্টে রেজিস্ট্যান্স, কোন সাইডের রেসপেক্টে রিঅ্যাকট্যান্স, এগুলোকে এ স্কয়ার দিয়ে গুণ করতে হবে না ভাগ করতে হবে, এগুলোর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। উভয় সাইডের জন্য ট্রান্সফরমারের পার ইউনিটের সার্কিট একই, ঠিক আছে। তাহলে আমরা প্রাইমারি সাপেক্ষে ক্যালকুলেট করলেও এই চিত্র এঁকে করতে পারবো, এই ভি কে আমরা সেকেন্ডারি ধরলেও এই চিত্র এঁকেই করতে পারবো। তাহলে আমরা ধরলাম আমরা এখানে ভি ভোল্টেজ সাপ্লাই দিছি প্রাইমারিতে, এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স হয়ে ড্রপ হয়ে ভোল্টেজটা এখানে আসছে। তো এখানে কি বলছে, একটা লোড কানেক্ট আছে, তাই না, যেই লোডটা কত 400 কেভি লোডকে ডেলিভার করতেছে, কিন্তু তোমার যে ট্রান্সফরমার, ওই ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 500 কেভি, ঠিক আছে। তাহলে দেখো, পার ইউনিটে যখন তুমি ম্যাথ করবা, তখন তোমার এই যে আমাদের কারেন্ট, ঠিক আছে, ট্রান্সফারের মধ্যে যে কারেন্ট, সেইটাকে আমরা 1 পার ইউনিট ধরে নিয়ে পার ইউনিটের ক্যালকুলেশন গুলা করি, ঠিক আছে। তাহলে দেখো, এবং এই যে এত কেভিএ লোড বললো, এখানের ভোল্টেজটা যদি আমি জানতাম, এই ভোল্টেজটা হয়তো আমার 1 পার ইউনিট ভোল্টেজ, লোডের ভোল্টেজ, ঠিক আছে। যে ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম, যে ফুল লোডটাকে আমরা 1 ধরে ক্যালকুলেশন করি। তাহলে দেখো, এখানে যদি তুমি ক্যালকুলেট করো, দেখবা যে ট্রান্সফরমারের রেটিং বলেছে 500 কেভি, কিন্তু এটা ডেলিভার করতেছে 400 কেভি এত পাওয়ার ফ্যাক্টরে। তাইলে এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে আই পার ইউনিট কি হবে, আই পার ইউনিট হবে 1 অ্যাঙ্গেল অফ, যেহেতু রিঅ্যাকট্যান্সের কথা বলা আছে, এবং এখানে কি বলছে, এত পাওয়ার ফ্যাক্টর, এটা লিডিং না ল্যাগিং বলে নাই, লোডটা কি লিডিং না ল্যাগিং বলে নাই, কিছু বলা না থাকলে অ্যাজ ইউজুয়ালি আমরা ল্যাগিং ই ধরি, ঠিক আছে, কারণ বেশিরভাগ লোড গুলো আমাদের ল্যাগিং এ থাকে। তাহলে এত পাওয়ার ফ্যাক্টর বলছে মানে আমার মাইনাস অ্যাঙ্গেল অফ থিটা, এই থিটা কোথায় পাবো, এই যে লোড বললো, লোডের পাওয়ার ফ্যাক্টর থেকে আমার এই থিটাটা চলে আসবে। তাইলে এটাকে আমি কি লিখতে পারি, 1 অ্যাঙ্গেল অফ মাইনাস কস ইনভার্স 1 0.8। তাহলে কস ইনভার্স 1 0.8 করলে তুমি থিটা পাবা, আর মাইনাস কেন আসলো, ল্যাগিং এর জন্য আসলো, ঠিক আছে, গেল। তাহলে এইটা তোমার কোন কারেন্ট, এটা হচ্ছে রেটেড কারেন্ট, ঠিক আছে, ট্রান্সফরমারের রেটেড। এখন বলতেছে এটা ডেলিভার করতেছে 400 কেভি, যদি এটা 500 কেভি করতো কোনো ঝামেলা ছিল না, এই কারেন্ট দিয়ে ম্যাথটা করে ফেলতে পারতাম। কিন্তু এটা হচ্ছে কি, আরো কম লোড সাপ্লাই করতেছে। তাহলে আমাদের কি, আমরা জানি আমরা যখন পার ইউনিটে ক্যালকুলেশন করি, আমাদের বেস একটা টার্ম থাকে, অ্যাকচুয়াল একটা টার্ম থাকে, তাই না। তাহলে বেস টার্ম কি, এখানে বেস দেখো 500 কেভি, তাই না। তাহলে বেসে আমরা কি বলতে পারি, 500 সমান ভি আই বেস কস থিটা। আর অ্যাকচুয়াল যদি ক্যালকুলেশন করো, তাহলে অ্যাকচুয়ালি 400 কেভিএ লাগানো আছে, তাই না। তাহলে 400 সমান ভি আই অ্যাকচুয়াল কস থিটা। দেখো, তুমি একটা ট্রান্সফরমার আছে তোমার কাছে, তোমার লোড যাই হোক না কেন,
ট্রান্সফরমারের এই ভোল্টেজ তো আর কম দিতে পারবো না। লোড বাড়ছে মানে কারেন্ট বেশি গেছে, লোড কমছে মানে কারেন্ট কম গেছে, কিন্তু ভোল্টেজ তো ফিক্স। আর পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ড করে ট্রান্সফার এই যে লোড লাগাইছো সেই লোডের নেচারের উপর। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টরও চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। কি ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর ফিক্স থাকবে। এই যে কেভিএ কমার কারণে কি হবে, কারেন্টটা জাস্ট কমে যাবে। তার মানে কি উভয় ক্ষেত্রে এখানে ভি কস থিটা আমার কি একই, শুধু আইবি আর আই অ্যাকচুয়াল হচ্ছে চেঞ্জ। তাহলে এই দুইটা ইকুয়েশনে তুমি যদি ভি কস থিটা সমান বের করো, প্রথম ইকুয়েশনের জন্য তুমি কি পাবা? প্রথম যে ইকুয়েশন ওইটাতে ভি কস থিটা সমান তুমি পাবা 500/আইবি। পরের ইকুয়েশনের জন্য পাবা 400/আইএ। আইবিটা কি বেস, আর আইএটা অ্যাকচুয়াল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল আমার কত কারেন্ট যাচ্ছে? অ্যাকচুয়াল কারেন্ট যাচ্ছে কত? 400/500 ইন্টু আইবি। 400/500 ইন্টু আইবি। আইবিটা কি বেস, তাহলে বেস কারেন্টই তো আমরা 1 পার ইউনিট ধরছি, তাই না? বেসটাকে আমরা 1 পার ইউনিট ধরছি। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট কত? এই সার্কিটে অ্যাকচুয়াল কারেন্ট কত যাচ্ছে? আই অ্যাকচুয়াল সমান কত হবে? অ্যাকচুয়াল সমান হবে 400/500 ইন্টু 1 অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা। ঠিক আছে, জাস্ট কস ইনভার্স 0.8 এখানে বসাই দিবা। তাহলে এটার পরে তুমি এখানে যে ভ্যালু পাও সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কারেন্ট। এখানে জাস্ট এই কারেন্ট বের করাটাই হচ্ছে জাস্ট একটু ঝামেলা, এরপরে সব ইজি। তাহলে আমার এই সার্কিটে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই কেমন হবে দেখো তো। কেভিএল যদি অ্যাপ্লাই করো, এখানে টোটাল ভোল্টেজ সাপ্লাই করতেছে, এই ভোল্টেজ সমান কি হবে? এটার ড্রপ যোগ এটার ড্রপ। তাইলে তোমার সাপ্লাইড ভোল্টেজ ভি সমান কি হবে? আই পার ইউনিট ইন্টু আর পার ইউনিট যোগ, ঠিক আছে, আই কিন্তু অ্যাকচুয়াল হবে, জে অফ এক্স পার ইউনিট প্লাস এই যে এখানে ড্রপ, তাই না, ভি আউটপুট, অর্থাৎ ও সাপ্লাই করতেছে, ওরা সবাই মিলে ড্রপ করতেছে, তাহলে ওদের সবার ড্রপটা যোগ করলাম। তাইলে আমার ভি কত? এই যে এখানে আমার যে ভি, ঠিক আছে, এই ভিটা কি বলছিলাম না, এই ভিটাই হচ্ছে কি ভি নো লোড। আর এইখানে যে ভোল্টেজ আছে সেটা ভি ফুল লোড, তাই না? এখানে ভোল্টেজটা তো নো লোড ভোল্টেজ, আর ড্রপ টপ হয়ে এখানে যাবে সেটা ফুল লোড ভোল্টেজ। তাহলে ভি মাইনাস ভি আউট এটা যদি আমি বের করতে পারি, তাহলে কি হবে? আমি আমার এই ফর্মুলার উপরে টার্মটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো, ভি মাইনাস ভি আউট করলে আমি কত পাচ্ছি? আই অ্যাকচুয়াল পার ইউনিট ইন্টু আর পার ইউনিট প্লাস জি অফ এক্স পার ইউনিট। তাহলে এটা কত আসে? এটা আসে 400/500 ইন্টু অ্যাঙ্গেল অফ মাইনাস কস ইনভার্স 0.8 0.025 প্লাস জে অফ 0.05। ঠিক আছে, তো এটা করার পরে যা আসে সেটাই হচ্ছে কি তোমার ভোল্টেজ ড্রপ, তাই না? এটাই তো ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ দিছো এখানে একটা পাইছো, এটাই তো ট্রান্সফরমারটা ড্রপ করছে। তো তোমার কাছে চাইছে পার্সেন্টেজ ড্রপ অফ ট্রান্সফরমার, তাহলে তুমি ড্রপটা পাইছো, এখন জাস্ট পার্সেন্টে কনভার্ট করবা। তাহলে দেখো ড্রপ কত আসে, এখান থেকে ক্যালকুলেট করলে 0.0447 অ্যাঙ্গেল অফ 26.5 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমার কি লাগে? ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন মানে কি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। ঠিক আছে, তাহলে কত আসে? ড্রপ তো আমি পেয়ে গেছি, এই পুরো টার্মটাই তো 0.0447, কিন্তু এখানে কি করা যাবে না, এটা ক্যালকুলেট করার ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না, এগুলো হচ্ছে জাস্ট ম্যাগনিটিউড বসানোর ফর্মুলা। আর আউটপুট কত? আউট আউটপুট তো আমরা জানি 1 পার ইউনিট, তাই না? যেহেতু আমরা এখানে 1 পার ইউনিট ধরে করে থাকি। ঠিক আছে,
ইন্টু 100, তাহলে কত আসে? যা আসে 4.47%। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখন কথা হলো আমি এখানে এইভাবে করলাম কেন? ভি আউট এর মান 1 এখানে বসাইলাম না কেন? বসাইলে কি হতো, ম্যাথটা আর একটু বড় হইতো। এখানে একবার একটা ভ্যালু পাইতা, পুরা ভি এর মান বসাইতা, আবার ভি আউট এর মান 1 বসাইতা, নিচে আবার বসাইতা। ঠিক আছে, ক্যালকুলেটরের কাজ আরো 2 স্টেপ বেড়ে যেত। এই জন্য শর্টকাটে করার জন্য আমরা এইভাবে করছি, কারণ পরীক্ষার হলে আমাদের সময়টা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা আসছিল ডিএনসিসি তে 2020 সালে। এখানে দেখো বলা হচ্ছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ফর এ 7860 বাই 240 ভোল্ট, মানে 7680 ডিভাইডেড বাই 240 ভোল্টের একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে, যেটা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স বলা হচ্ছে 1.2 এবং পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স 1.4, এবং বলা হচ্ছে এটার রেটিং হচ্ছে 25 কেভিএ। বলছে যখন রেটিং এর কথা বলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের বৈশিষ্ট্য পর্যন্ত কথা বলা, এগুলা এগুলা চেঞ্জ করার কোনো উপায় নাই, তাই না? এখন বলতেছে এই ট্রান্সফরমারটা যদি 10 কেভিএ লোড সাপ্লাই করে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ, তখন পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন কত হবে? ঠিক আছে, তাহলে দেখো অনেকটা আমাদের আগের ম্যাথের মতোই। কেমন? দেখো আমরা জানি ভোল্টেজ রেগুলেশন সমান কি? নো লোড মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু ট্রান্সফরমারের রেটিং একটা 25 কেভিএ, সাপ্লাই করতেছে সে 10 কেভিএ, তাহলে আমার কি হবে? আই অ্যাকচুয়ালটা চেঞ্জ হবে। যাব আই অ্যাকচুয়ালটা কি হবে? দেখো আগে ছিল 25 কেভিএ, এখন 10 কেভিএ, তার মানে কি লোড কমে গেছে, রেটিং এর চাইতে কম, তাহলে কারেন্ট কম যাবে। কারেন্ট কম কিভাবে বাইর করবা? 10/25, এভাবে করলেই তো কমবে, তাই না? 25/10 দিলে তো বেড়ে যাবে। তো এটা এইভাবে মনে রাখতে পারো যে কেভিএ কমলে কারেন্ট কমবে, কেভিএ বাড়লে কারেন্ট বাড়বে, ওইভাবে এটা ক্যালকুলেট করতে পারো। অথবা আগেরটার মতো এভাবে প্রমাণ করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, ওইভাবে করলে একটু সময় বেশি লাগে। তো আমরা জাস্ট কারেন্ট পাওয়ারটা দেখেই ট্রান্সফরমারের লোড চেঞ্জেস মানে কারেন্ট চেঞ্জেস, যেহেতু ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর একই, তাহলে আমরা কি করি? জাস্ট এইভাবে করে কারেন্টটা বের করে নিই। তাহলে পাইলাম অ্যাকচুয়াল কারেন্ট, আর অ্যাঙ্গেলটা কি হয়? এই যে এখানের যে অ্যাঙ্গেল, এখানে তো ল্যাগিং বলেই দিছে, তাহলে তো মাইনাস হবে মাস্ট cos ইনভার্স 1 0.85। ঠিক আছে, cos ইনভার্স 1 0.85, তাহলে গেল। এখন আমার কি লাগে? ভিএনএল মাইনাস ভিএফএল। ভিএনএল মাইনাস ভিএফএল কি হবে? জাস্ট এই কারেন্টের সাথে এদের ড্রপটা গুণ করে দিবা, তাহলে আই অ্যাকচুয়াল ইন্টু আর প্লাস জে অফ এক্স। ঠিক আছে, তো এখানে যদি তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও, তাহলে কারেন্ট কত আছে? কারেন্ট আছে 10/25 অ্যাঙ্গেল অফ মাইনাস কস ইনভার্স 1 0.85। আর কত? দেখো আরটা আছে পার্সেন্টে, এটাকে আমরা কিসে নিয়ে যাব? অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে যাব, পার ইউনিটে। তাহলে 1.2 বাই কি করতে হবে? 100 প্লাস জে অফ, এটা আছে কত? 1.4%, তাহলে 1.4 বাই 100তে নিয়ে গেলে পার ইউনিটে চলে যাবে। ঠিক আছে, তো আগের ম্যাচটারই জাস্ট এটা রেপ্লিকা, কিন্তু এটা আমরা একটু বড় করে বুঝে বুঝে করছিলাম। তো পরীক্ষার হলে আমরা এইভাবে শর্টকাটে 1-2 লাইনে করে ফেলবো, তাহলে আমাদের অনেক সময় সাশ্রয় হবে। তাহলে এখান থেকে আমরা ভিএনএল মাইনাস ভিএফএল যদি বের করি, কত আসে? 0.007 ইন্টু অ্যাঙ্গেল অফ
31.78 ডিগ্রি। এটা কিন্তু পার ইউনিটে, ঠিক আছে। আগেরটাতে আমি ইউনিট দিয়ে নিতে না, এটা কিন্তু পার ইউনিটে বেরোছিল ইউনিট গেল। তারপর এখন তোমার কি লাগে, ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভোল্টেজ রেগুলেশন কি, এই যে এই ড্রপ তো পেয়ে গেছো, এই ড্রপ হচ্ছে এটা, তাই না। তাহলে বসাই দাও 0.007 ডিভাইডেড বাই VFL। এফএলটা আমরা কিন্তু 1 পার ইউনিট ধরেই বের করি। তাহলে দেখো, তুমি যদি ফুল লোড ভোল্টেজটা 1 পার ইউনিট ধরো, তাহলে এরপরে কিন্তু আর ক্যালকুলেশন করা যায় না, এই লাইন দেখেই উত্তরটা বের করে দেওয়া যায়, ক্যালকুলেশন না করলেও চলে। এইটা ম্যাগনিটিউড যত আসছে অত পার্সেন্ট, অতকে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বললেই হয়, ঠিক আছে। 0.7%, যেহেতু নিচে 1 দিয়ে ভাগ, এই কাজটা না করলেও চলে। কারণ ভোল্টেজ রেগুলেশন এটা দেখেই 100 দিয়ে গুণ দিয়ে এত পার্সেন্ট বলে দেওয়া যায়। তো এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তো এই ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ। এখন আমরা এই লেকচারের যে লাস্ট ম্যাথ আজকে, এটা দেখবো, এবং আশা করি এখান থেকে তোমাদের আরো কিছু কনফিউশন দূর হবে। এখানে বলা হচ্ছে একটা 15 কেভিএ ট্রান্সফরমার আছে 8000/230 ভোল্ট, এবং এটার যে ইম্পিডেন্স সেটা হচ্ছে 80 প্লাস জে অফ 300 ওহম। এখানে বলা আছে কিন্তু এটা প্রাইমারির সাপেক্ষে, এবং প্রাইমারি ভোল্টেজ এত, লোডের ইম্পিডেন্স এত, এখন ভোল্টেজ রেগুলেশন কত। ঠিক আছে, দেখো এই ম্যাথটা পার ইউনিটে করতে গেলে আমাদের আরো সময় বেশি লাগবে, যেহেতু এই ডাটাগুলো পার ইউনিটে দেওয়া নাই বা পার্সেন্টে দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে, এগুলাকে পার ইউনিটে নিতে চাইলে ইম্পিডেন্সের বেস বাইর করি, অ্যাকচুয়াল এই ভ্যালুকে বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে পার ইউনিটে নিয়ে এরপর করতে হবে, ঠিক আছে, আরো সময় নষ্ট হবে। তাহলে এটা আমরা অ্যাকচুয়াল ভ্যালু দিয়েই করব, এবং ডিফারেন্ট আর একটা পদ্ধতি এখন শিখবো। এখন দেখো, তাহলে দেখো এখানে আমাদের যে রেজিস্ট্যান্স আছে আর যে রিঅ্যাকট্যান্স আছে, এগুলোকে বসায় আমরা যদি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, তাহলে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স। তাহলে বলতেছে রেফার টু প্রাইমারি, প্রাইমারি সাইডের রেসপেক্টে এই ডাটাগুলো দেওয়া আছে, তাই না। তাহলে আমরা এখানে এই ডাটাগুলো প্রাইমারি সাপেক্ষে বসাই। 80 ওহম, এটা কত দেওয়া আছে, জে অফ 300 ওহম। আর আমার যে লোড আছে, এই লোডটা কানেক্ট করা আছে কিন্তু কোথায়, লোড তো কখনো আর প্রাইমারিতে কানেক্ট থাকে না, এটা বলুক আর না বলুক, লোড তো সেকেন্ডারিতে থাকে, তার মানে লোড আছে সেকেন্ডারি সাইডে। তাইলে ইম্পিডেন্স তো তোমাকে প্রাইমারিতে ট্রান্সফার করেই দিছে, বসাই দিছে প্রাইমারি সাপেক্ষে, আমি যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতেছি, তাহলে লোডটাও কি প্রাইমারি সাপেক্ষে আঁকতে হবে না। তাহলে লোডটাকে প্রাইমারিতে কনভার্ট করতে হবে। তাহলে লোড আছে সেকেন্ডারিতে, সেকেন্ডারি থেকে কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কে ট্রান্সফরমারের প্রাইমারিতে আনলে কি করতে হবে, টার্ন রেশিও দিয়ে, টার্ন রেশিওর যে স্কোয়ার ওইটার সাথে গুণ করতে হবে। টার্ন রেশিও কত, এখান থেকে দেখো টার্ন রেশিও হচ্ছে 8000/230, তাই না। 8000/230, তাহলে 8000/230 স্কোয়ারকে এটা দিয়ে গুণ করলে এটা প্রাইমারিতে চলে আসবে। তাহলে লোডটা কত হবে, লোডটা হবে আমার 8000/230 স্কোয়ার, এর সাথে কি গুণ করতে হবে, 3 প্লাস জে অফ 1.5। ঠিক আছে, জাস্ট এই কাজটা করলে আমি কি পেয়ে যাব, আমার যে এখানে লোডটা প্রাইমারিতে চলে আসলো। তাহলে এখানে ভোল্টেজ কোনটা দিতে হবে, প্রাইমারি সাপেক্ষে আঁকলে এখানে প্রাইমারি ভোল্টেজ দিতে হবে। তাহলে প্রাইমারি ভোল্টেজ কত, 8000। তো এখানে কনফিউজ হওয়া যাবে না, এই ডাটাটা হচ্ছে ট্রান্সফরমারের গায়ে লেখা আছে, এই ডাটাটা ট্রান্সফরমারের গায়ে লেখা আছে, তাই না। ওর যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, ঠিক আছে, এগুলো ওর গায়ে লেখা আছে, পার্সেন্টে ছিল বা ওরা কনভার্ট করে এইভাবে দিছে। কিন্তু প্রাইমারিতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে কত, 7967, ঠিক আছে। তাইলে এখানে ডাটা বসানোর সময় সতর্ক থাকতে হবে যে 7967ই বসাইতে হবে, কারণ
ওরা অ্যাপ্লাই করছে 7967 ভোল্ট, এখানে 8000 বসা দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ গায়ে 8000 লেখা ছিল কিন্তু সাপ্লাই দিছে তো 7967 ভোল্ট। তাহলে প্রাইমারিতে কত সাপ্লাই দিছে? 7967 ভোল্ট। ঠিক আছে, তো এই ম্যাথে দেখবা অনেকে ভুল করে আসবে, যেখানে 8000 ভোল্ট বসাই দিবে, এটাকে খেয়াল করবে না। কারণ আমরা যখন ম্যাথ করি আমাদের ভোল্টেজ কারেন্ট এগুলোর অ্যাকচুয়াল ডাটার গুরুত্ব বেশি। রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স তো আর চেঞ্জ হয়ে যায় না কোনো মেশিনের, ঠিক আছে, কিন্তু ভোল্টেজ কত অ্যাপ্লাই করছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করছে, তাহলে এখানে কারেন্ট কত গেল এটা তো আমরা এখন বের করতে পারবো, সব ডাটাই জানি। তাহলে ভোল্টেজ রেগুলেশন মানে কি? এই যে এতটুকু জায়গায় কতটুকু ড্রপ হয়েছে ওইটাকেই অ্যাকচুয়াল দিয়ে ভাগ দাও। তাহলে আমার কি লাগবে? এই ভোল্টেজটাই তো আমার ভি নো লোড, তাই না? আর এই লোডের আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে ভি ফুল লোড। তাইলে ভি নো লোড আমার কত? 7967। আর ভি ফুল লোড কত? দেখো, একটা সিম্পল সিরিজ সার্কিট, আমি ভোল্টেজ ডিভাইডার বের করে এই ফুল লোড ভোল্টেজটা বাইর করতে পারি না? ফুল লোড ভোল্টেজটা তো লোডের ভোল্টেজ, তাই না? তাহলে এখানে এত অ্যাপ্লাই করছো, এখানে কত গেছে? ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো। ভোল্টেজ ডিভাইডার কিভাবে অ্যাপ্লাই করবা? ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করার ফর্মুলা হচ্ছে কি, যে ভোল্টেজটা তুমি সাপ্লাই করতেছো, ঠিক আছে, সেই ভোল্টেজটা গুণ যার আড়াআড়িতে ভোল্টেজ নিবা তার ইম্পিডেন্স, ঠিক আছে, জেড লোড ডিভাইডেড বাই পুরা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স সিরিজে জেড লোড যোগ 80 প্লাস জে অফ 300, ঠিক আছে, 80। তাহলে দেখো এখানে জাস্ট ডাটা বসাই দিলেই তোমরা ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে লোডের ইম্পিডেন্স কত? লোডের ইম্পিডেন্স হচ্ছে 8000 বাই 230 স্কোয়ার ইন্টু 3 প্লাস জে অফ 1.5, ঠিক আছে। সেম এই ডাটাটা এখানে আবার বসবে, 8000 বাই 230 স্কোয়ার ইন্টু 3 প্লাস জে অফ 1.5 প্লাস কি বসবে? এই 80 প্লাস জে অফ 300, 80 প্লাস জে অফ 300। তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি এখন কি পেয়ে যাবা? এই লোডের আড়াআড়িতে ভোল্টেজ কত এটা পেয়ে যাচ্ছ, যা আসে ক্যালকুলেট করে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো তোমরা আবার একটু চেক করে নিবা, যদিও আমি বেশ কয়েকবার এগুলো ক্যালকুলেশন করছি, তাও দেখবা যে কোনো ক্যালকুলেশন কোনো ফল্ট আছে কিনা, থাকার কথা না। তারপর দেখো ভোল্টেজ রেগুলেশন কত হবে? ভোল্টেজ রেগুলেশন ফর্মুলা তো আমরা জানি, সূত্র কি? নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। তাহলে দেখো ডাটাগুলো তুমি এখন পেয়ে গেছো। নো লোডের ভোল্টেজ কত? 7967। তারপরে নো লোডের ভোল্টেজ 7967 মাইনাস ফুল লোডের ভোল্টেজ, ফুল লোডের ভোল্টেজ কত? 7571। আবার ফুল লোডের ভোল্টেজ 7571.34ও দিতে পারো সাথে, আরো একুরেট আনসার পাবা। তাহলে এখানে ক্যালকুলেট করে যা আসে দেখবা 5.23% চলে আসবে। তাহলে এটাই হচ্ছে কি তোমার ভোল্টেজ রেগুলেশন। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আমরা ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন নিয়ে কমপ্লিট আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমারের আরো ডিটেলস দেখব এবং আরো বেশ কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। এরপরে তোমাদের ট্রান্সফরমারটা একদম আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আজকের যে ক্লাস নোট, লেকচার নোট পিডিএফ এটাও কালেক্ট করতে পারো এবং একই সাথে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে কানেক্ট হয়ে তোমার প্রবলেমগুলো আপলোড করতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। এবং এই ভিডিওর সাথে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানেও কানেক্ট হতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।